থেকে যারা বাইরে কাজ করতে গিয়েছে, বাংলাদেশি ডায়াসপোরা যারা সারা পৃথিবী ছড়ে গিয়েছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, ইউরোপে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ড আছে, প্রত্যেকে ওই সকল দেশের নিয়ম কানুন মেনে চলে। তারা কিন্তু এই দলটা স্কুল থেকে পড়াশোনা করে গেছে। কই এমন তো শুনি না কেউ ওখানে নিয়ম ভাঙার কারণে জেলে গেছে, খুবই রেয়ার। তার মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের এখানে ল, রেগুলেশন, রুলস যা কিছু আছে সেগুলোর প্রপার এনফোর্সমেন্ট নাই। আর বিদেশে যা কিছু আইন আছে সাথে সাথে এনফোর্সমেন্ট আছে। আপনার যদি মনে হয় রাস্তা খালি লাল বাতি জ্বললো দাঁড়িয়ে গেল, বাংলাদেশে তো দাঁড়ায় না। উনি লাল বাতি জ্বললেন দাঁড়িয়ে গেলেন কারণ উনি খুব শিক্ষিত লোক, উনি খুব রাষ্ট্রপ্রেমী, এই জন্য দাঁড়িয়ে গেছেন তা না। উনি জানেন উনি যদি এই লাইট ক্রস করেন অটোমেটিক্যালি ওনার যে জরিমানাটা ইম্পোজ হবে এটা যদি ওনাকে পে করতে হয় তাহলে ওই মাসে ওনার সংসার চালাতে কষ্ট হবে, কারণ এটা অবধারিত। আপনি লাল লাইট যদি ব্রেক করেন, সিগন্যাল যদি অমান্য করেন, আপনাকে জরিমানা দিতেই হবে, কোনো নিস্তার নেই। এটাই হচ্ছে রুল অফ ল। পৃথিবীর অনেক দেশে অনেক কিছু নেই। আপনারা যদি জাপানের ইকোনমির দিকে তাকান, জাপানের প্রাকৃতিক সম্পদ বলতে কিছু নেই, বড় সেখানে এত ঘন ঘন ভূমিকম্প হয় যে সেখানে স্বাভাবিকভাবে জীবনধারা ধারণ করা কঠিন। কিন্তু সেই জাপান কিভাবে উন্নত জাতি হলো? কারণ জাপানিরা অত্যন্ত পরিশ্রমী এবং তারা টেকনিক্যালি অনেক বেশি সাউন্ড, তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি হাই। আপনারা বিশ্বাস করবেন না, জাপানের সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে। এমনকি কোনো অফিসের প্রোগ্রামে কয়েক মিনিট দেরিতে আসছে, এই লজ্জা করে নিতে পারে না, তারা আত্মহত্যা করে। আপনি বুঝতে পেরেছেন তারা কতটুকু নিয়ম মানে? তাহলে সেই জাতি কেন মানে সারা পৃথিবীকে জয় করবে না? সিঙ্গাপুর দেখেন, সিঙ্গাপুর স্বাধীনতার জন্য আমরা যেমন রক্ত দিয়েছি, এরা কোনো রক্ত দেয়নি। তাদেরকে জোর করে মালয়েশিয়া থেকে আলাদা করে দেওয়া হয়েছে, বিকজ এরা ছিল একটা ডিস্টার্বিং এলিমেন্ট। কদিন পর পরে সেখানে রায়ট হতো। সেই সিঙ্গাপুরকে লি কুয়ান ডে ওয়ান থেকে এত কড়া শাসনের মাধ্যমে গড়েছে যে সিঙ্গাপুরে কিচ্ছু নাই একটা পোর্ট ছাড়া। বিশ্বাস করেন তাদের খাবার পানীয় মালয়েশিয়া থেকে আনতে হয়। এখন সেই সিঙ্গাপুর শুধু এশিয়ার মধ্যে না, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা ইকোনমি হয়েছে। কিভাবে? কারণ তারা ডে ওয়ান থেকে, সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর থেকে অত্যন্ত কঠোর নিয়মকানুন তারা মেনে চলেছে, যে কারণে তারা ডিসিপ্লিন, তাদের প্রোডাক্টিভিটি অনেক হাই। অনেক দেশ বলে, অনেক মানুষ বলে বাংলাদেশের বয়স মাত্র 53-54 বছর, আমরাও পারব। আমি মনে করি এই ধারণাটা ভুল। পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে, বিশেষ করে ল্যাটিন আমেরিকার যদি আপনি দেশ দেখেন, স্বাধীন হয়েছে 200-250 বছর আগে, তারা এখন পর্যন্ত ডিসিপ্লিন হতে পারে না। সুতরাং উন্নতি করার জন্য সময় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি শুরু থেকেই কঠিনভাবে শুদ্ধভাবে আপনি চলছেন কিনা, শুদ্ধ চর্চা করছেন কিনা, সঠিক আইন করছেন কিনা এবং সেই সঠিক আইন মানছেন কিনা। এইটা আমরা করতে ব্যর্থ হয়েছি, যে কারণে এখানে দুর্বৃত্তরা সমাজে সবচেয়ে উঁচু স্থানে আমরা স্থান দিয়েছি। এবং যাদের সম্মান পাওয়ার কথা, যেই কৃষক আমাকে পরিশ্রম করে, হাড় ভাঙে পরিশ্রম করে 18 কোটি মানুষকে খাওয়াচ্ছে, সে কেমন করে অশ্রদ্ধার পাত্র হয়? কেমন করে আমি তাকে অশ্রদ্ধা করি? আর কেমন করে প্রতারক চক্র যারা অন্যের সম্পদ লুট করছে, তারা কীভাবে সম্মানের পাত্র হয়? এই সোশ্যাল ট্যাবও যদি আমরা ভাঙতে না পারি, তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারবো না। আর আমাদের যারা ভাই বোনেরা আছে, বিশেষ করে যারা সামনে বসে আছে, তাদের জন্য আমি আবারও বলি, পুরো পৃথিবীটা তাদেরকে নেয়ার জন্য অপেক্ষা করছে। এবং এটা এমন না যে বাংলাদেশের মধ্যে আমাকে থাকতে হবে, কাজ করতে হবে। আমাকে, আমার জন্য পুরো দুনিয়া অপেক্ষা করছে এবং আমার জন্য বিরাট অপরচুনিটি আছে। আরেকটা বড় সুবিধা হলো আমাদের এই দেশে আমরা ধর্মভীরু, কিন্তু আমরা ধর্মান্ধ নই, যে কারণে আমাদের এখানে বেগম রোকেয়ার হাত ধরে যে নারী জগরণ শুরু হয়েছিল, সেই নারী শিক্ষা অনেক দূরে নিয়ে গেছে। আমি আমার স্কুলে লামনগর যখন কোনো প্রোগ্রাম হয়, আমি দেখি টোটাল অ্যাটেন্ডেন্সের 70% হচ্ছে আমাদের মেয়ে। এটা আরেকটা বড় শক্তি, কারণ আমাদের মারা যদি শিক্ষিত হয়, আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। তারা মারা যখন স্বপ্ন দেখবে, তাদের সেই স্বপ্ন তাদের ছেলে মেয়েদের হাত ধরেই বড় হবে। এটা একটা আরেকটা বড়
শক্তি আমাদের। এবং আমাদের গ্রামের যারা অতি সাধারণ মানুষ, তারাও আমরা দেখেছি তাদের ব্রিলিয়েন্ট মেয়েদেরকে পড়াশোনা করার জন্য অত্যন্ত চেষ্টা করে। যেন আমার বাড়িতে আমি দেখেছি, আমার একটা চাচাতো ভাই খুবই সাদামাটা কাজ করে। সে তার একটা মেয়ে একটা ছেলে, তার মেয়েটাকে সে ক্যাডেট কলেজে ভর্তি করাবে, সেজন্য কুমিল্লাতে কোচিং করিয়েছে এবং ঠিক সে ক্যাডেট কলেজে পড়েছে। ক্যাডেট কলেজ থেকে পাশ করে সে বুয়েটে ভর্তি হয়েছে। তারপরে দেখ আলহামদুলিল্লাহ সে খুবই ভালো করেছে, তার হাজব্যান্ডও বুয়েটে। তার ছোট ছেলেটা আমাদের এখানেই পড়াশোনা করেছে, বাইরে কোথাও না, ফরিদ আহমেদ ভূঁইয়া থেকে পাশ করেছে, সোজা সে সাউথ কোরিয়াতে ফুল স্কলারশিপ নিয়ে চলে গেছে। এইবার মানে লক্ষ্মীধরপাড়া থেকে এয়ারপোর্ট থেকে সাউথ কোরিয়া। খেয়াল করো তার মানেটা কি? তার মানে হচ্ছে গোটা দুনিয়াটা এখন খুবই সহজ হয়ে গেছে। আমাদের গ্রামের আরো দুটো মেয়েকে আমি দেখেছি মেডিকেলে তারা ভর্তি হয়েছে, দুটোই মেয়ে এবং খুবই সাদামাটা ফ্যামিলি ছেলে। এটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ, এটাই হলো আমাদের শক্তি। আমরা যারা অত্যন্ত সাদামাটা পরিবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পর্যন্ত নিয়ে এসছে, আমি সবার কাছে আমাকে যারা গোটা জীবন যারা সহায়তা করেছেন, আমি দেশে বিদেশে অনেক জায়গায় কাজ করেছি, ইউনাইটেড নেশনস এবং ওয়ার্ল্ড ব্যাংকের লম্বা 7 বছর কাজ